বন্ধুরা, আজকে আপনাদের মাঝে অসাধারণ একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি না টেনে মনোযোগ সহকারে শুনুন। গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক মজা পাবেন। প্রীতি অসাধারণ মজার একটি গল্প। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন ধরনের গল্প আপনি বেশি পছন্দ করেন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। গভীর নির্জন রাত। ভারী মাথাটা ধীরে ধীরে হালকা হয়ে এল। শত বাধা অগ্রাহ্য করে চোখের পাতা খুলতে সক্ষম হলাম। সর্বপ্রথম নজরে এলো মাথার উপরে থাকা মস্ত সবুজ রঙের সিলিং ফ্যান। দেয়ালের রং ধবধবেসাদ। দৃষ্টি সরিয়ে ডানপাশে তাকাতেই দেখলাম স্যালাইন চলছে। প্রায় শেষের দিক। বুক পর্যন্ত শুভ্র রঙের কাপড় টান। শরীরটা বড্ড ভার। ধীরে ধীরে গতরাতের ঘটনা মনে করার প্রয়াস করলাম। ধীরে ধীরে পরিষ্কার হলো সব। রৌদিক কি সত্যিই এসেছিল নাকি পুরোটা আমার সাজানো জল্পনা, কল্পন। তলপেটের ভেতরে মোচড় দিয়ে দাঁত চেপে সহ্য করে নিলাম। ধীরে ধীরে উঠে বসার প্রয়াস করলাম, কিন্তু সম্ভব হলাম না। ওয়াশরুমটা কোন দিকে তাও জানা নেই। আশেপাশে কাউকে দেখতে পেলাম না। ধীরে ধীরে কাউকে ডাকলাম, কিন্তু শব্দগুলো গলায় দলা পাকিয়ে গেছে। অধর জোড়াই একে অপরের থেকে বিচ্ছিন্ন করতে পারছি না। শুকিয়ে কাঠ হয়ে গেছে। ধীরে ধীরে তলপেটে ব্যথা প্রকট হতে লাগ। তৎক্ষণাৎ কেউ দরজা খুলে ভেতরে প্রবেশ কর। শুভ্র রঙের পোশাক পরা নার্স এসেছে। আমি স্থির, হাতে মেডিসিনের ট্রে। আমাকে সজাগ দেখে মৃদু হাসলেন তিনি। পাশে বসতে বসতে বললেন, বাহ, পেশেন্টের জ্ঞান ফিরেছে দেখছি। আমাদের তো চিন্তায় ফেলে দিয়েছিলেন। রৌদিক স্যার বাইরে বসে আছেন। আপনার কখন জ্ঞান ফিরবে জিজ্ঞাসা করতে করতে পাগল করে দিচ্ছিলেন। আমি মুচকি হাসলাম। কিছু বলতে পারলাম না। চোখের ইশারায় ওয়াশরুমের দরজার দিকে অবলোকন করলাম। তিনি বুঝতে পারলেন আমার সমস্যা। আমার হাত ধরে ধীরে ধীরে উঠে বসানোর চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ হলেন। আমার শরীরের ভার তুলনামূলক বেড়ে গেছে অনেক। বড় বড় পা ফেলে বেরিয়ে গেলেন তিনি। মিনিট পাঁচেক অতিবাহিত হওয়ার পর সাথে করে নিয়ে এলেন আরও একজন নার। দুইজনে তুলে নিয়ে গেলেন। ওয়াশরুমের দরজার ভেতরে রেখে বেরিয়ে এলেন। স্বাভাবিক স্বরে বললেন, দরজা বন্ধ করো না। তুমি জ্ঞান হারিয়ে ফেললে বের করতে কষ্ট হবে। আমি দরজা ভিডিয়ে রাখলাম। পরবর্তীতে দরজায় নক করতেই ছুটে এলেন তার। আমাকে ধরে ধরে বেডের কাছে নিয়ে গেলেন। স্যালাইন লাগিয়ে দিলেন। পাশে বসে দুজনে হাঁপাতে হাঁপাতে বললেন, তুমি বরফের মতো শক্ত এবং লোহার মতো ভারী হয়ে গেছ। আরেকজন বললেন, হ্যাঁ, সেদিন ঠান্ডায় কাঁপছিল। কত ভারী হয়ে গেছিল দেখিসনি। রৌদিক স্যার কিভাবে ওনাকে কোলে তুলে নিয়ে এসেছে ভাবা যায় না। হ্যাঁ, ভালোবাসা আছে, বলতে হবে। এদের কথার মাথা মন্ড বুঝতে পারলাম না। রৌদিক আমাকে এখানে নিয়ে এসেছে, তার মানে আমার দেখা সেটা কল্পনা ছিল না। রৌদিক চিন, তিনি সত্যিই আমার সুপারম্যান। সব বিপদ থেকে সুপারম্যানের মতো আমাকে বাঁচিয়ে নে। আমি মিনমিনে গলায় বললাম, উনি কোথায়? উনি কি বাড়িতে চলে গেছে? ওরা নিজেদের দিকে তাকিয়ে আমার দিকে তাকালেন। আমার দিকে তাকিয়ে সন্দিহান গলায় বললেন, তুমি কি বলছ? একটু জোরে বল। শুনতে পারছি না। আমি তো যথেষ্ট জোরে বলছি। তাহলে? আমাকে কিছু না বলে তারাই বিদ্রূপ করে বল, পেশেন্ট হয়তো তার উনাকে খুঁজছেন, তাই আস্তে আস্তে লজ্জা পেয়ে কথা বলছে। উনি তো রৌদিক স্যার, তাই তো। দাঁড়া, আমি স্যারকে ডেকে আনছি। বলেই একজন নার্স রৌদিককে ডাকতে চলে গেন। মিনিট পেরুবার পূর্বেই রৌদিক হন্তদন্ত হয়ে ছুটে এল। দরজার কাছে দাঁড়িয়ে তাকিয়ে রিল আমার মুখের দিক। দুজনের চোখচোরা একত্রিত হল। পলক ফেলতে ভুলে গেন। নার্স সরে দাঁড়া। রৌদিক ভেতরে ঢুক। কাউকে কিছু না বলে হুট করে জড়িয়ে ধরল আমায়। আকস্মিক ঘটা এই ঘটনার স্তব্ধ আমি। অজস্র চুমুতে ভরিয়ে দিয়েছে আমা। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কিছু হবে না তোমার। আমি জানতাম কিছু হবে না। আমি নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে আছি। সন্তর্পণে নিজের বাম হাতটা রৌদিকের পিঠে রেখে বললাম, শান্ত হন আপনি। আপনি ঠিকই জানতেন আমার কিছু হবে না। রৌদিকের পাগলামির পূর্বের তুলনামূলক বেড়ে গেন। আমার কথা তার কর্ণপথে গেল কিনা জানা নেই। মনে হল না গেছ। কোনো প্রত্যুত্তর করল না। সবাই মিটিমিটি করে হাসছে। আমি পিঠে চপল মারলাম। পুনরায় ঋণঋণে গলায় বললাম, ছাড়ুন, সবাই দেখতে পারছ। রৌদিক ছাড়লেন আমার। গালে হাত রেখে লালাটের মাঝ বরাবর অধর ছুঁয়ে দিয়ে বললেন, আমি আসতে দেরি করেছি বলে তুমি আমার সাথে কথা বলবে না। আম সরি, কিছু অন্তত বলো। কিংকর্তব্যে বিমুখ হলাম আমি। কি বলছেন রৌদি? আমি তো তখন থেকেই কথা বলে চলেছি। তিনি কি শুনতে পারছেন না? আমার উপর কি কোনো জিন ভর করেছে? কিন্তু তা কি করে সম্ভব? রৌদিক তো আমাকে ছুঁড়ে আছেন।
তাহলে জিন ভর করার প্রশ্নই আসেন। রৌদিকের পিঠে রাখা হাত সরিয়ে নিজের গলায় রেখে খুক খুক করে কাশি দিলাম। কিন্তু কোনো শব্দ হল না। গলা স্লাইড করে কথা বলার প্রয়াস করলাম। কিন্তু বৃথা হল আমার প্রয়া। গলা থেকে একটি শব্দও বের হল না। আমি উত্তেজিত হয়ে উঠলাম। সবাই স্তব্ধ। বারবার বলার চেষ্টা করছি, আমি কথা বলতে পারছি না। স্যালাইনের ক্যানেলে টান অনুভব করলাম। রক্ত উঠে গে। নার্স এসে টান দিয়ে খুলে ফেল ক্যানেন। রৌদিক আমাকে পেঁচিয়ে ধরে বল, শান্ত হও জোনাকি। শান্তা। এত হাইপার হজন। আশ্চর্য, আপনারা এখানে দাঁড়িয়ে কি দেখছেন? এয়ান, ডাক্তারকে ডেকে আনুন। তারা দুজনেই ছুটে গেন। আমি রৌদিকের বুকে চুপটি করে মাথা গুজে রিলাম। রৌদিক মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আমাকে শান্ত করলেন। পানির বোতল বের করে এক দোক মুখে দিয়ে বললেন, ডাক্তার এক্ষুনি চলে আসব। তুমি একটু অপেক্ষা করো। নার্স ডাক্তারকে নিয়ে ভেতরে ঢুকলেন। রৌদিক আমাকে ছেড়ে দাঁড়ালেন। পরীক্ষা করে বললেন, আমি বুঝতে পারছি, তুমি কথা বলতে পারছ না। আর চেষ্টা করুন। 2 দিন আগে হসপিটালে ভর্তি করা হয়েছে তোমার। তখন তোমার ওজন স্বাভাবিক ছিল না, 5 গুণ বেড়ে গেছেন। তোমার পুরো শরীর বরফের চেয়েও ঠান্ডা হয়ে গেছেন। গলা শরীরের সাধারণ একটা হালকা ঠান্ডা লাগলেই কথা বলা যায় না। অনেকক্ষণ ঠান্ডায় থাকার কারণে তোমার গলা বসে গেছে। কিছুদিন কথা বলতে পারবেন। ধীরে ধীরে ঠিক হয়ে যাব। এবার কিছু খেয়ে ঘুমিয়ে পড়। একদম প্রেশার দিও না। সবাই চলে গেন। আমি চুপ করে রিলাম। রৌদিক হাসতে হাসতে মাটিতে গারাগডি খাচ্ছে। তার গারাগডি খাওয়ার মানেটা না জানলেও আমার কথা বলতে না পারাকে ঘেরা, সেটা বুঝতে অসুবিধে হল না। চোখ রানালাম। রৌদিক হেসে আরও গারাগডি খেলেন। হাসতে হাসতে বললেন, তো ঝাঁঝের রান। সব তেজ হাওয়া। যা হয় ভালোর জন্যই হয়। কিছুদিন কথা বলতে পারবেন। আমি অসহায় চোখে চেয়ে রিলাম। এটা কেমন শাস্তি? এই ছেলেটা আমাকে নিয়ে হাসছে আর আমি কিছুই বলতে পারছি না। নার্স খাবার দিয়ে গেলেন। আমি খাবো না মানে খাবো না। এই ছেলেটা যতক্ষণ পর্যন্ত না সরি বলবে, কোন কথা নেই। দাঁত আমি তো কথাই বলতে পারি না। খাওয়া বন্ধ। কিন্তু রৌদিক তা তো একা করলেন না। গাল চেপে ইষ্ট ফাঁক করে মুখে পুড়ে দিলেন। রাগান্বিত স্বরে বললেন, চুপচাপ খেয়ে কালকে সকালের ভেতরে সুস্থ হয়ে যা। যে তোমার এই অবস্থা করেছে, তাকে তো শাস্তি পেতে হবে। ইয়াদের মনে কিছু একটা প্রবল বেগে এদিক ওদিক ছুটাছুটি করছে। কোথাও যেন সে বাধা প্রাপ্ত হয়ে আটকে আছে। বৃষ্টির ছাপটা চোখ অস্পষ্ট করে দিচ্ছিল বলে ইয়াদ ডান হাতে চোখ মুছে আবার অপলক দৃষ্টে তাকাল সেই তরুণীর দিক। ভেতরের এমন নামনা অনুভূতির ছুটাছুটিতে পাথরের মতো দাঁড়িয়ে আছে। তিতিলের মনে হচ্ছিল কেউ তার পিছনে আছে। কিছুক্ষণ ধরেই এমনটা মনে হচ্ছে। তিতিল হঠাৎ করে পিছন ফিরতেই দেখতে পেল সুদর্শন সেই যুবককে, যাকে ফোনের ছবিতে দেখে এসেছে। প্রতিরাত স্বপ্নে এসেছে। এটা তো সেই পুরুষ। তিতিলের চোখ বেয়ে 2 ফোঁটা নোনাজল গড়িয়ে পড়ন। কিন্তু তা বুঝার সাধ্য কারণে। বৃষ্টি ভেজা চোখ মুখে 2 ফোঁটা নোনা পানি খুঁজকে নিবে। ইয়াদ তখনও শ্বাসবন্ধ হয়ে আসা পরিবেশে আটকে আছে। সামনের সেই তরুণীর চোখগুলি হৃদয়ে দেউ তুলে দিচ্ছিল বারবার। চুলগুলি যে মেয়ের মস্তবড় পাহারাদার এতক্ষণে সে এটা বেশ বুঝেছে। মুখ বলতে ওই চোখগুলিই যা অবলোকন করেছেস। হঠাৎ খেয়াল করল মেয়েটি আবার উল্টো পিঠে ঘুরে ভিজে ওড়নাটা মাথায় তুলে নিন। ইয়াদের কপালে কয়েকটা ভাঁজ পড়ল তখন। তিতিলের হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এই বিরহের যন্ত্রণা অসহনীয়। কেউ যেন তার পিঠে ছুরিঘাত করার কষ্ট অনুভব করছেস। দমটা আটকে আসছিল তার। কোনো রকম ইয়াদের পাশ কাটিয়ে আসার সময় লোকটা বল, কে তুমি? পা আটকে আসল তার। বরফে একদম জমে যাওয়ার অভিপ্রা। নিঃশ্বাস তার নাকের এগায় এসে আটকেছে। শরীরটা সামনে এগুনোর মতো শক্তি অবশিষ্ট আছে বলে মনে হচ্ছে না। মাথাটাও ঘুরছে। মাথা ঘুরে না পড়লেই হয়। ঘন ঘন ভিজে চোখের পাতি ফেল তিতিল, তবে ফিরে তাকাল না। ইয়াদ আবার জিজ্ঞেস করেছে, কি হলো কে তুমি? তিতিলের বলার মতো শক্তি নেই। আর গলায় এসে সব যেন দলা পাকিয়ে গেছে। শরীর গুলোচ্ছে তার। দেরি না করে তিতিল কোনো রকম সেখান থেকে চলে এল। ইয়াদ পিছন থেকে কয়েকবার ডাক। কিছু না বলে চলে যাওয়াতে খানিক রাগ হলেও থামিয়ে নেস। মেয়েটাকে সে জানতে চা। চোখগুলি বারবার ভেসে উঠছে কিনা। হিমা দৌড়ে ইনার রুমে গেন। আজ তো সে বাসাতেই আছে। ইয়াদ আসছে বল। গিয়ে দেখতে পেল ইনা ফোনে কথা বলছে। আপু আপু বলে হিমা একদম তার কাছে গেল। হিমাকে ব্যস্ত হয়ে আসতে দেখে ইনা কল কেটে তাকে জিজ্ঞেস করল, কি হয়েছে? কিরে বল, কি হয়েছে? আপু ভাইয়া। কি হয়েছে ভাইয়ের? ডম নীল একটু হিম। তারপর বল। বৃষ্টি হচ্ছিল বলে আমি তিতিল আপুর রুমে গেলাম গোসলের কথা বলতে, গিয়ে দেখি নাই। তারপর ছাদে যাচ্ছিলাম, তখন দেখলাম ভাইয়া আর তিতিল আপু ভিজে শরীরে দাঁড়িয়ে ছাদের মাথায় কি যেন বলছি।
ইনা কতক্ষণ নিজের মতো করে কিছু একটা চিন্তা কর। তারপর হিমাকে কড়া গলায় শাসন করল ওদের বিষয়ে নাক না গালাত। হিমা হেসে চলে যাওয়ার পর ইনা ভাবতে লাগল কিছ। হুট করে ঠোঁটের এক পাশ খানিক প্রসারিত হল তার। মাঝরাত হয়ে গেলেও ইয়াদের চোখে ঘুম আসছেন। চোখের পাতায় ওই ঘন কালো ভিজে পাপড়ির দুটি চোখ ভেসে উঠছে। হৃদয়ের একটা অনুভূতি বিদ্যুৎ গতিতে ছুটে চলছে বারবার। ও কেমন মোহিনী। হৃদয় নাড়া দেয়া কি মুখশ্রী। যদিও দেখা হয়নি। ছটফট না করে ইয়াদ উঠে গেন। মুহূর্তগুলি বড্ড বিরক্তিকর আর অস্থির লাগছে। তিতিলের ঘরে আলো জ্বলছে। হাতে তার হুমায়ুনের, হিমুর হাতে কয়েকটি নীল পদ্মা বিট। হিমু চরিত্রটা তার কেমন যেন ভালো লাগে না তবুও পড়ছে। হিমুকে ভালো না লাগার একমাত্র কারণ হল হলুদ পাঞ্জাবি পর, যেখানে ইসলাম ছেলেদের জন্যে হলুদ রং হারাম করে দিয়েছে। কিন্তু হিমুর অমন উদাসীন ভাবটা কেমন যেন লাগ। কিছুতে হয়তো লোকটা তেমন গুরুত্ব দেয় না, আবার হয়তো দেয়। শেষের অংশটা তার হৃদয়ে একটা অনুভূতির নাড়া দিয়ে উঠ। বিটা বন্ধ করে নিঃশ্বাস ছেড়ে দি। ঠোঁট উল্টে উপরে তাকান। ঘাড়টা খুব ধরেছে এত সময় নুয়ে পড়া। বিটা নিয়ে বসেছিল ইয়াদের অমন মায়ামাখা সুদর্শন মুখটা ভুলার জন্য। মায়ায় পড়তে চায় না। কষ্টি পাবে এত। তিতিল লাইট নিভাতে যাবে তার আগে দরজায় টোকা পড়ন। তিতিল ধীর গলায় জিজ্ঞেস করল কে। তিতিলের মিষ্টি কণ্ঠে বিস্মিত হল ইয়াদ। এই রুমে কে থাকে জানতে ইচ্ছা হল বলে এসেছেস। ভেবেছিল হিমার ঘর। ইয়াদ কিছু বলতে পারছেন, টোকাও দিতে পারছেন। তিতিল জিজ্ঞেস করল কে ওখানে। আম্মা। আতকে উঠল ইয়াদ। তার মানে এটা তিতিল নামের মেয়েটার রুম। অনেক কিছু ভাবতে লাগল সে কপাল কোচক। ইয়াদ শান্ত গলায় বল দরজা খুলো। কেঁপে উঠে তিতিলের শরীর। মনটা এখনো কাঁপছে। তার দরজার সামনে কি ইয়াদ দাঁড়িয়ে আছে? নেতো কি? এবাড়িতে সে ছাড়া কোনো পুরুষ তো আর নেই। হিতাহিত গান হারিয়ে বসেছেস। এক দৃষ্টে তাকিয়ে আছে দরজার দিক। কি করবে কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না। শরীরটা এমন অবশ লাগছে কেন বুঝতে পারছে না। ঠোঁটগুলি এখনো মৃদু কাঁপছে তার। কে তুমি? কি উত্তর দিবে সে? কি বলবে সে তার বউ? নাকি দরজা খুলে দিবে? মাথায় তো কিছু আসছেন। পাথরের মতো দাঁড়িয়ে রয়েছে ঠাইমের। চারপাশ শূন্য লাগছে তিতিলের। গলাটা শুকিয়ে শুকনো কাঠ হয়ে গেছে। কি হল? কে তুমি? দরজা খুলো। তিতিল কিছু বলতে পারছেন। লাইটটা কোনো রকম অফ করে ছুটে বিছানায় চলে গেলস। বুকটা কাঁপছে শব্দ তুল। নিঃশ্বাসের গতি বেড়েছে তার তবুও চুপ করে আছ। ইয়াদ তখনও দুইবার ডাকল দরজায় দাঁড়িয়ে। আবার ডাকতে যাওয়ার আগে শোনা গেল এখানে কি করছিস ইয়াদ? খানিক চমকে ইয়াদ পাশ ফিরে তাকান। কণ্ঠস্বর চিনে তিতিলও শুয়া থেকে উঠে বস। ইয়াদ দরজার দিকে তাকিয়ে বল এই রুমে কে থাকে মা? কেন কোনো দরকার? না না কোনো দরকার না। রাত 1:25 বাজে এখনো লাইট জ্বালানো দেখে ভেবেছিলাম হিমা থাক। কিন্তু ভেতর থেকে অন্য। হিমার রুম ওদিকে। তাহলে এখানে? এখানে তিতিল থাকে। আর কিছু বলতে পারল না ইয়াদ। চুপচাপ মায়ের পাশ কাটিয়ে চলে গেল নিজের রুম। ভেতরটা এমন অস্থির হওয়ার কারণ খুঁজে পাচ্ছেন। নিজেকে খুব উদ্গ্রীব লাগছে। রেহেলা বেগম একবার পিছনের দিকে তাকিয়ে আবার দরজায় তাকিয়ে মুচকি হাসলেন। এমনও হতে পারে যে ছেলে বুয়ের মুখ দেখেনি সেই ছেলেই বুয়ের জন্যে পাগল হতে পার। উনার কেন যেন এমনটাই মনে হচ্ছে। ইয়াদ ব্যতিব্যস্ত হয়ে পায়চারি করছে। মুখে স্পষ্ট উদ্বিগ্নতার ছাপ এঁটে আছে। ভেতরটা অস্থির লাগছে ওই মোহনীয় তরুণীকে দেখার স্পৃহা। নিজেকে ব্যাকুল লাগছে যতক্ষণ না তরুণীর মুখশ্রী চক্ষুদ্বয়ের সামনে স্পষ্টভাবে অবলোকিত না হচ্ছে হৃদয় ব্যাকুল তার গহ্বরে যে আটকে রইবে।